আমরা এই ছবিটাই হলো আমার এই দুইটা পেজের মধ্যে হাই ইয়েল ছবি, কারণ এটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে এবং এটা দিয়েই আমার মোটামুটি অ্যাডভান্স আইডেন্টিফিকেশন বা কনফার্মেশন করতে পারবে যে এটা কি ধরনের ডিজিজ। সো আমরা এই বক্সটাকে একটু রিভিউ করব, কোত্থেকে কি হলো না হলো। অনেক বড় বক্স, কিন্তু আমরা স্পেসিফিক ছোট ছোট পয়েন্ট দিয়ে শুরু করবো এবং সিকোয়েন্সিয়ালি যাব, তাহলে আর কনফিউশন হবে না এবং কেন কোনটা হচ্ছে সেটা রিভিউ করব। সো এখানে কি কি আছে আমরা দেখি। উপরে কয়েকটা ডিজিজ দেওয়া আছে, চারটা ডিজিজ অ্যাকচুয়ালি। তিনটা হলো অবস্ট্রাকটিভ ডিজিজ, অ্যাজমা, সিওপিডি দুইটা পার্ট, ব্রঙ্কাইটিস এন্ড এমফাইসেমা। সো দোজ আর হোয়াট, দোজ আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, যেখানে এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে। অ্যাজমাতে হলো রিভার্সিবল অবস্ট্রাকশন হচ্ছে, আর সিওপিডিতে দোজ টু কন্ডিশনস, এখানে ইরিভার্সিবল অবস্ট্রাকশন হচ্ছে। পালমোনারি ফাইব্রোসিস নট অ্যান এয়ারওয়ে ডিজিজ, নট অ্যান অবস্ট্রাকটিভ ডিজিজ, কিন্তু এখানে যেটা হচ্ছে পালমোনারি যে মেমব্রেন আছে বা অ্যালভিওলার চারদিকে ইন্টারস্টিশিয়াম আছে, সেই ইন্টারস্টিশিয়ামে ফাইব্রোসিস হচ্ছে। সো দিস ইজ এ known as restrictive disease. Restrictive মানে কি, যেহেতু লাংসটা মুভমেন্ট রেস্ট্রিকশন হচ্ছে, চাইলেই সে বড় হতে পারছে না বিকজ অফ কোলাজেন ডিপোজিশন ইন দ্য ইন্টারস্টিশিয়াম, restriction of the movement, that's why it's known as a restrictive disease. So overall এই বড় বক্সটার দুইটা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হলো এই প্রথম তিনটা obstructive, আর একটা ভাগ হলো লাস্টেরটা restrictive, কারণ এই দুইটা ভাগের মধ্যে মেইন ডিফারেন্স দেখবো। নেক্সট আমরা দেখবো ভ্যারিয়েবল, কি কি ভ্যারিয়েবল আছে, এখানে অনেকগুলো ভ্যারিয়েবল দেওয়া আছে। সো যদি বলি যে এখানে একটা ভ্যারিয়েবল যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি লাগবে, দ্যাট ইজ FEV1 FVC রেশিও, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল। নেক্সট ভ্যারিয়েবল হলো ডিএলসিও বা টিএলসিও, ভেরি ইম্পর্টেন্ট। সো এই দুইটা ভ্যারিয়েবল যদি আমি খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি এই কন্ডিশনগুলো ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল, যদি অবস্ট্রাকটিভ ডিজিজ হয়, অবস্ট্রাকটিভ ডিজিজ মানেই হলো FEV1 FVC ratio will be low, very low, at least less than 80%, but typically বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে less than 60% হয়ে যায় এই রেশিওটা in patients with obstructive lung disease। কিন্তু যদি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হয় such as pulmonary fibrosis, সেখানে এই রেশিওটা ইদার নর্মাল থাকবে, ইভেন ইন সাম পেশেন্ট এই রেশিওটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো এটা মেকানিজমটা কি, আসলে কি হয়। আমি তো একটা এক্সাম্পল দিই। ধরো একটা মানুষ যার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আছে, তার FVC 4 লিটার, তার হয়তো বা FEV1 হলো 2 লিটার। এখানে FEV1 FVC রেশিও কত? হাফ, 1:2। মানে অনেস্ট আমি পার্সেন্টেজে হাফ যদি হাফ। প্রকাশ করি, পার্সেন্টেজে না, প্রকাশ হাফ। করলে 50% বলতে পারি, তাই না? ইউজুয়ালি পার্সেন্টেজে মানে প্রকাশ করা হয় আর কি রিপোর্টের মধ্যে। তাহলে FEV1 is 50% of the FVC, the ratio is 50%, which is low. এবং এই সেম রেশিওটা হয়তো বা ব্রঙ্কাইটিসে হবে, এমফাইসেমাতে হবে, এরকম রেশিও 50% 40% 30% এরকম হয়ে যায়। পালমোনারি ফাইব্রোসিস যেটা হয় সেটা হলো তার যে এফভিসি, এফভিসিটাই অনেক বেশি কমে যায়। এখানে দেখো, দেখো এখানে গোল্লা করে দিয়েছি। সো এফভিসি কিন্তু সব জায়গায় কমে, FEV1 FVC কিন্তু এখানে যতগুলা কন্ডিশন আছে সবগুলা কন্ডিশনে কিন্তু FEV1 FVC কমে, কিন্তু কোথায় কোনটা বেশি কমে সেটা মনে রাখতে হবে। যখন অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হবে, সেখানে হলো FEV1টা বেশি কমবে। দেখো এখানে FEV1টা বেশ কম, FVCটা মোটামুটি 4 লিটার দিয়েছি, কারণ নর্মাল মানুষের ক্ষেত্রে 4 লিটার বা 4.5 লিটার হয়, আমি জাস্ট নর্মালের কাছাকাছি দিয়েছি। অবস্ট্রাকটিভ লাং ডিজিজ মানে FEV1টা অনেক বেশি কমবে, FVCটা কমলেও অত বেশি না। কিন্তু যখন রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হয়, লাংসটা একদম ছোট হয়ে যায়, ফলে FVC যেটা মানে FVC মানে কি, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি অনেক কমে যায়। সো দেখো FVC অনেক কমে যাচ্ছে। সো আমি যদি এখানে একটা ভ্যালু বসাই, ফর এক্সাম্পল ধরো FVC হলো তার 3 লিটার, আর FEV1 তো এত বেশি কমছে না, ধরো FEV1 ধরলাম 2.5 লিটার। সেখানে রেশিও কেমন আসবে? বেশ ভালো, তাই না? 2.5 আর ডিভাইডেড বাই 3, তুমি যদি ম্যাথমেটিক্স করো, লেট মি টেক এ ক্যালকুলেটর, দ্যাট ইজ এ ক্যালকুলেটর। আমি যদি ভাগ করি কত, অলমোস্ট 83%। 83%, which is good, which is normal, which is normal. সো আমি এই এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পল দেখে তোমরা আইডিয়া করতে পারছো। তাহলে যদি অ্যাবসলিউট ভ্যালু হিসাব করি, অ্যাবসলিউট ভ্যালুতে FEV1 সিগনিফিকেন্টলি কমবে অবস্ট্রাকটিভ ডিজিজে, FVC সিগনিফিকেন্টলি কমবে রেস্ট্রিকটিভে। বাট একটা জিনিস দেখি আমি এটা কনফার্ম করে ফেলতে পারবো, দ্যাট ইজ FEV1 FVC রেশিও কম,
মানে হলো অবস্ট্রাকটিভ ডিজিজ, রেশিও নর্মাল অথবা বেশি, দ্যাট ইজ রেস্ট্রিকটিভ ডিজিজ অর পালমোনারি ফাইব্রোসিস। সো এই লাইনটা হলো আমার এই চার্ট থেকে একমাত্র জিনিস যদি নিতে চাই, একটা জিনিস আমি এখান থেকে নিব, এটা দিয়ে আমি সবকিছু ডিফারেন্সিয়েট করতে ফেলতে পারবো। তারপরেও এখন সাব গ্রুপের মধ্যে আমি যদি ডিফারেন্সিয়েট করতে চাই, ফর এক্সাম্পল আমি অ্যাজমা ভার্সেস সিওপিডি ডিফারেন্সিয়েট করতে চাই, সেটা কিভাবে করবো আমরা বলেছি অলরেডি। আনসার কি হবে? কারণ দুইটাতে তো সেম FE1 FVC দুইটাতেই কমছে, but how can we differentiate between asthma and COPD? ব্রঙ্কোডাইলেটর দিলে অ্যাজমাটা Bronchodilator সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হবে। ইমপ্রুভ করবো, which is minimum বলে 12%, but স্ট্যান্ডার্ড হলো 15% improvement in the FEV1 ভ্যালু। ঠিক আছে, নেক্সট হলো আমাকে কেউ জিজ্ঞেস করলো, ভাইয়া আই ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন ব্রঙ্কাইটিস এন্ড এমফাইসেমা, হাউ ক্যান আই ডু দ্যাট? সেটার আনসার হলো, যখন ব্রঙ্কাইটিস হয় তখন কি অ্যালভিউলার ওয়াল খুব বেশি ধরে? দেখো নামটা কি, ব্রঙ্কাইটিস। দ্য প্রবলেম ইজ ইন ওয়্যার? দ্য প্রবলেম ইজ ইন দ্য ব্রঙ্কাস। ঠিক আছে, ব্রঙ্কাসের প্রবলেম, অ্যালভিওলাইতে কিন্তু অত প্রবলেম নেই। বাট যখন এমফাইসেমা হয় তখন কি হয়, অ্যালভিওলার ওয়াল ধরে ফেলে, অ্যালভিওলার ওয়াল ড্যামেজ হয়। সো যেহেতু এমফাইসেমাতে অ্যালভিওলার ওয়াল ড্যামেজ হচ্ছে, তখন আমার কার্বন মনোক্সাইডের ডিফিউশন কেমন হবে? কম হবে না বেশি হবে? কম হবে, খেয়াল করছো? দ্য টিএলসিও হলো ট্রান্সফার ফ্যাক্টর অফ লাং মেজার্ড বাই কার্বন মনোক্সাইড। যেহেতু এমফাইসেমাতে অ্যালভিওলার ওয়াল ড্যামেজ হয়, অ্যালভিওলার ভিতর দিয়ে ডিফিউশনটা কম হয়, এই জন্য দেখো টিএলসি অনেক কম। আবার কেউ আমাকে বলতে পারে, ভাইয়া পালমোনারি ফাইব্রোসিসে তো টিএলসিও কম। হ্যাঁ ঠিক, আইডিয়াটা হলো যে পালমোনারি ফাইব্রোসিস যখন হচ্ছে কোথায় হচ্ছে, ইন্টারস্টিশিয়াম। ইন্টারস্টিশিয়ামটা কোথায়? ইন্টারস্টিশিয়ামটা হলো, এটা যদি অ্যালভিওলাই হয় আর এটা যদি ভেসেল হয়, এখানে কি আছে? দিস ইজ ইন্টারস্টিশিয়াম। এটা অ্যালভিওলাই, এটা ভেসেল, আর এটা হলো ইন্টারস্টিশিয়াম। সো এখানে এমফাইসেমাতে অ্যালভিওলার ওয়াল ড্যামেজ হচ্ছে, আর ইন্টারস্টিশিয়াল ডিজিজে ইন্টারস্টিশিয়ামটাই ড্যামেজ হচ্ছে। দুইটাই কিন্তু আমার গ্যাস ডিফিউশন, গ্যাসটা এইভাবে অ্যালভিওলাই থেকে ভেসেলে আসবে, দুইটাই কিন্তু আমার গ্যাস ডিফিউশনে বাধা দিচ্ছে। এন্ড দ্যাটস ওয়াই টিএলসিও এমফাইসেমাতেও কম, ফাইব্রোসিসেও কম। ঠিক আছে, সিগনিফিকেন্টলি কমে যাবে। আর ব্রঙ্কাইটিসে নর্মাল কেন? কারণ ব্রঙ্কাইটিসে আমার তো অ্যালভিওলার ওয়ালে কোনো সমস্যা নাই, ইন্টারস্টিশিয়ামে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমার এখানে হয়তো বা ব্রঙ্কাসে কোনো একটা ব্রঙ্কাসের লেভেলে, মেবি টার্মিনাল ব্রঙ্কিয়ালের আগের যে ব্রঙ্কাস গুলো আছে সেই লেভেলে ইনফ্লামেশন হচ্ছে। দ্যাটস ওয়াই ইটস নট কজিং দ্যাট কাইন্ড অফ ডিফিউশন অ্যাবনর্মালিটিস। আর কেসিও হলো এই ভ্যালুটারই একটা, কি বলা যায়, মানে একটা ইউনিট ভ্যালু। সো আমার মনে হয় না যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, ভিতরে আছে আমরা সেটা দেখবো। আর বাকি যে পয়েন্টগুলো আছে সেটা আমাদের জন্য এসেনশিয়াল না, বাট আমরা দেখতে পারি, এটা কমন সেন্স টাইপ। ফর এক্সাম্পল সিওপিডি, স্পেশালি ব্রঙ্কাইটিস বা এমফাইসেমাতে কি হয়, লাংসটা বড় হয়ে যায়, পেশেন্টের ব্যারেল শেপ চেস্ট হয়। কেন? কারণ তার এক্সপিরেটরি কলাপস হয়, এয়ারওয়ে, ফলে লাংসটার ভিতরে বাতাস জমে যায়, যেটাকে বলে এয়ার ট্র্যাপিং। যেহেতু বাতাসটা জমে যাচ্ছে, আমরা জানি বাতাস জমে গেলে লাংসটা ফুলে যাবে, ভলিউমটা বেড়ে যাবে, দ্যাটস ওয়াই পেশেন্টের টোটাল লাং ক্যাপাসিটি বেড়ে যাবে, এমফাইসেমা স্পেশালি অনেক বেশি বাড়বে, পেশেন্টের লাংসের ভিতরে রেসিডুয়াল ভলিউম বাড়বে। তো এমফাইসেমাতে এটা বেশি হয়, ব্রঙ্কাইটিসও হয়, বাট নট লাইক এমফাইসেমা। এমফাইসেমাতে সবচেয়ে বেশি বড় হয় লাংসটা, সবচেয়ে বেশি হাইপার ইনফ্লেশন হয়। আর ফাইব্রোসিসে কি হবে, ফাইব্রোসিসের লাংটা ছোট হয়ে যায়, শ্রিঙ্কেজ হয়ে যায়। সো এখানে রেসিডুয়াল ভলিউমও কম, সো টোটাল লাং ক্যাপাসিটি কম। ভেরি সিম্পল। সো এই বক্সটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? খুবই ইম্পর্টেন্ট এই বক্সটা বোঝা। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি এটা রিভিউ করবো। কারণ এই ইনফরমেশনটা তোমাকে এখান থেকে, এই ক্লাস থেকে একটা ইনফরমেশন নিয়ে যেতে হবে। এনিওয়ান, এনি কনফিউশন? আই থিঙ্ক নো কনফিউশন, রাইট? আচ্ছা ভাইয়া, যদি বলো। মানে এখানে যেহেতু ক্রনিক ব্রঙ্কাইটিসে ব্রঙ্কাসের মধ্যে কোনো একটা ডিজিজ প্যাথোলজি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা যখন কার্বন মনোক্সাইড দিব ভাইয়া, তখন কি হ্যাঁ। মানে ওইখানে কি ডিফিউশন কমে যাবে না আলটিমেটলি? ও মানে তুমি বলতে চাচ্ছ যে পাস করবে কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রায় ব্রঙ্কাস হইতে অ্যালভিওলাসে যাবে, তাই না? ব্রঙ্কাস হয়ে অ্যালভিওলাতে যাবে, কিন্তু এরকম না যে ব্রঙ্কাস কমপ্লিটলি অবস্ট্রাক্টেড। ও আচ্ছা ব্রঙ্কাস আচ্ছা। কমপ্লিটলি অবস্ট্রাকশন হয় না, হয়তো পার্শিয়াল অবস্ট্রাকশন হয়। ঠিক আছে, আর কার্বন মনোক্সাইডের ডিফিউশন ক্যাপাসিটি এত বেশি যে কোনো একটা সিঙ্গেল ব্রঙ্কাস অবস্ট্রাক্টেড হলেও সে অন্যদিকে চলে যাবে, কোনো অসুবিধা নাই। সে এত বেশি পরিমাণে যায় যে অ্যালভিওলার প্রবলেম না হলে, ইভেন দুই একটা ব্রঙ্কাস যদি অবস্ট্রাক্টেড হয়ও, আলটিমেটলি অন্য দিক দিয়ে বেশি পরিমাণে চলে যাবে, বাইপাস করে চলে যাবে, অসুবিধা নেই। বিকজ ইটস এ গ্যাস। যদি দেখে কোনো একটা রাস্তা বন্ধ, অন্য রাস্তাতে চলে যাবে হাই কনসেন্ট্রেশনে।
সো গিয়ে অ্যালভিওলাইতে গিয়ে যদি বাধা পায়, তখন সেই বাধাটা দেখা যায় কি একটা অ্যালভিওলাইতে বাধা পায় না, সবগুলো অ্যালভিওলাইতেই কিছু না কিছু ইনভলভমেন্ট হয় ইন কেস অফ এমফাইসেমা, ইন কেস অফ ফাইব্রোসিস। এবং এই ইনভলভমেন্টটা তোমার যত বেশি ইনভলভমেন্ট হবে, গ্যাসটা তত কম পাস করবে। সো টিএলসি যত কম, বুঝতে হবে তত বেশি ইনভলভ হয়ে গেছে। আর টিএলসি যদি ভালো থাকে তাহলে অ্যালভিওলাই ভালো। ঠিক আছে। জি ভাইয়া। Even in some cases TLC may be higher than normal, কখন? যদি অ্যালভিওলার হেমারেজ হয়, মানে লাংস এর মধ্যে যদি হেমারেজ হয় অথবা লাংস এর মধ্যে ব্লাড ফ্লো অনেক বেশি হয়, তখন কিন্তু টিএলসি নর্মালের চেয়ে বেশি আসে। কারণ ব্লাড থাকার কারণে তোমার ওই বলে কার্বন মনোক্সাইডের প্যাসেজটা বেশি হয়, and that increases the level. সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছি। আর ভিতরের কয়েকটা কথা আমরা একটু হালকা করে রিভিউ করবো। এই কথাগুলোই বিভিন্ন ভাবে ভিতরে দেয়া আছে।